প্রথমবার গুলশান কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। দেশের সমস্যা ও সংকট নিয়ে আলোচনা। ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশকে অস্থির করে নির্বাচন বানচালে চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সবাইকে সতর্ক থাকার আহ্বান। নির্বাচনে এআই এর অপব্যবহার নিয়ে বিএনপির উদ্বেগ। জামায়াতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ। রাষ্ট্র সংস্কার প্রস্তাবে দুই দলের মিল থাকায় ফলপ্রসূ হওয়ার আশা নেতাদের। আজকালের মধ্যেই চূড়ান্ত সমঝোতা। ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সালের দুই সহযোগী ভারতে আটক। 7 থেকে 10 দিনের মধ্যে চার্জশিট দেবে পুলিশ। বিচার দাবিতে ঢাকা ও চট্টগ্রামে অবস্থান। এবং বছরের প্রথম দিন প্রাথমিকে শতভাগ বই দিলেও মাধ্যমিক নিয়ে শঙ্কা। জানুয়ারির মাঝামাঝি পাওয়ার আশা শিক্ষা উপদেষ্টার। অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। প্রথমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি দেশের নানা সমস্যা, সংকট ও পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন। কথা বলেন ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনা নিয়েও। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলেও জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার 3 দিনের মাথায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। রোববার দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময়ে কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করেন। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে, এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি। এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। তো সুতরাং আমি তো মনে করি সারা জাতি উজ্জীবিত আজকে। আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন, আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফর করবেন বলেও জানান আমির খসরু। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা উনি সেটা বলছেন, এটা জনগণের সামনে তুলে ধরবেন। বাস্তবায়ন কিভাবে করবেন সেটাও বলছেন। শুধু পরিকল্পনা থাকলে তো হবে না, এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন। জনগণের কাছে যেতে হবে। বিএনপির কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অফিস করবেন বলে জানান দলের নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমবারের মতো আসলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1 ঘন্টার বেশি সময় এর মধ্যে অতিবাহিত হয়েছে। তিনি এখনও স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য ভিতরে আছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলছেন। এবং এর আগে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বের হয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়াও ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তারেক রহমান। ঢাকা শহরে বিশেষ করে ট্রাফিক ব্যবস্থার অব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক যে সুযোগ সুবিধা সেইগুলো কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন তারেক রহমান। আরেকটি বিষয়ে জানা গেছে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও নিশ্চিত করেছেন যে ঢাকার বাইরে তিনি নির্বাচন কেন্দ্র করে সফর করবেন এবং এই সফরটি কবে থেকে শুরু হবে সেটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ঢাকার এই প্রাণকেন্দ্রে গুলশানের এই কার্যালয়টি 2008 সালে প্রথমবারের মতো চালু করা হয় এবং যখন 2008 সালে ডিসেম্বরের 29 তারিখে নির্বাচন হয় এবং সেই নির্বাচন কেন্দ্র করে এই কার্যালয়টি শুরু করা হয়। যদিও সেপ্টেম্বর মাসে তারেক রহমান দেশ ত্যাগ করেন এবং যার ফলে এই কার্যালয়ে আজকের এই আসা সেটি হলো প্রথমবারের মতো তার এই আগমন এবং এই আগমন উপলক্ষে উজ্জীবিত নেতাকর্মীরা এবং আপনি দেখতে পাচ্ছেন যে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই মুহূর্তে নেতাকর্মীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে এবং তারা এই দীর্ঘ সময় 1 থেকে 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। পুরোটার সময় তারা এই
কার্যালয়ের সামনে অবস্থান করেছেন এবং এই মুহূর্তে তাদের অপেক্ষা যে 17 বছর পরে দলের কাণ্ডারি তারেক রহমান তিনি এসেছেন দেশে এবং তাকে যে গণসংবর্ধনা দেওয়া হয়েছে তারপরে যে 3 দিন অতিবাহিত হয়েছে 3 দিন অতিবাহিত হওয়ার পরেও তিনি আজকে দলের কার্যালয়ে যে এসেছেন তাই তিনি যখন বের হবেন তখন তাকে এক নজর দেখবেন এবং তাকে দেখে তারা আরও বেশি উজ্জীবিত হবেন। এর বাইরে নির্বাচন কেন্দ্র করে তাদের যে আলাপ আলোচনা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তিনি জানিয়েছেন যে নির্বাচন কেন্দ্র করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে বিএনপি এবং সেটিও একটি নির্দেশনা রয়েছে। তো কিভাবে করে গণতন্ত্র উত্তরণ এবং আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে সেই কার্যক্রম নিয়েও আলোচনা করেছেন তিনি এবং এই কার্যালয়ে তিনি মোটামুটি নিয়মিত যখন তার কার্যক্রম পরিচালনা করা হবে তখন তিনি অফিস করবেন বলে জানা গেছে। তো এই ছিল এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে। বগুড়া 6-এর পাশাপাশি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে ফর্ম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এদিকে ঢাকা 17 আসন ছেড়ে দিয়ে ভোলা 1 থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। কাল শেষ হচ্ছে দাখিলের সময়সীমা। 17 বছরের নির্বাসনের পর 17 নম্বর আসনে নির্বাচনের মাঠে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে ভাঙলেন দীর্ঘ 17 বছরের রাজনৈতিক স্তব্ধতা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 এই 2 আসন থেকে নির্বাচনের অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। এর আগে গতকাল 17 আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তিনি। এদিকে তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা 17 আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ভোলা 1 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আগামীকাল 29শে ডিসেম্বর শেষ হচ্ছে মনোনয়নপত্র জমাদানের সময়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির 3 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেখা করে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলেই দলে ভাঙন দেখা দিয়েছে বলে মনে করেন তিনি। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, জোট করার অধিকার সব দলের রয়েছে, তবে জামায়াতের সাথে জোট করায় এনসিপির কেউ কেউ বেরিয়ে যাচ্ছেন। বলেন, নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও দলগুলোর সাংগঠনিক কর্মসূচি বন্ধ নেই। আচরণবিধির বিষয়টি ইসির সিদ্ধান্ত বলেও মনে করেন নজরুল ইসলাম খান। টেকনোলজি কল্যাণকর এবং উন্নয়নের জন্য বলেন, সমৃদ্ধির জন্য বলেন, সবকিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনও, কিন্তু এর অপব্যবহার এটা সমাজ এবং সভ্যতা বা উন্নয়ন সবকিছুর জন্যই ক্ষতির কারণ। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। দেশকে অস্থির করে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় তিনি বলেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বহির্ভূত আইন প্রণয়ন করবে না বিএনপি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করতেই ঢাকা থেকে নির্বাচন করবেন তারেক রহমান।
জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা। প্রতিনিয়ত মতবিনিময় করছেন বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কিছু লোক দেশকে অস্থিতিশীল করতে পেছন থেকে চক্রান্ত করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। বিএনপি ক্ষমতায় গেলে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদান সহ ইসলামী উৎসব ভাতা দেবে বলেও জানান মির্জা ফখরুল। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এদিকে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব যারা ক্ষুণ্ণ করেছে তারা সংস্কৃতি বিরোধী। আমাদের হাজার বছরের এই সংস্কৃতিকে কোনো আধিপত্যবাদী সংস্কৃতি এটাকে বিলীন করতে অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। জনাব তারেক রহমান যেখান থেকেই মনে করবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও মানে অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। বাংলাদেশে এখনো আধিপত্যবাদের সংস্কৃতি বিদ্যমান, তাদের বিরুদ্ধে পাল্টা সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান রিজভী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জামাতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে দেখা দিয়েছে মতভেদ। কেন্দ্রীয় কমিটির ১৭০ সদস্য এর পক্ষে থাকলেও ৩০ জন এতে আপত্তি জানিয়ে দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছেন। তবে নেতারা বলছেন, রাষ্ট্র সংস্কার প্রস্তাবে দুই দলের মিল থাকায় সমঝোতা ফলপ্রসূ হওয়ার ব্যাপারে আশাবাদী তারা। আজকালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন ৮ দলের সমন্বয়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল কদিন ধরে সরগরম জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট ইস্যু। তবে বরাবরই তা অস্বীকার করেছেন দলটির শীর্ষ নেতারা। এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার ঘোষণাও দেন তারা। তফসিল ঘোষণার পর এনসিপিকে নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়। ঘুরপাক খেতে থাকে রাজনীতির হাজারো সমীকরণ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে দলের এই সিদ্ধান্তের প্রতি অনাস্থা এনে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন ৩০ নেতা। বিভিন্ন কারণ তুলে ধরে মত দেন এককভাবে নির্বাচনের পক্ষে। এমন অবস্থায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। পদত্যাগ করলেও ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা, আর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাজনুভা জাবিন। এদিকে এনসিপির অধিকাংশ নেতা জামাতের সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। সদস্য সচিব আক্তার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে জামাতের সঙ্গে এনসিপির প্রায় সবগুলোতেই মিল ছিল, তাই রাষ্ট্র সংস্কারে জামাতের সঙ্গে জোট গঠনে শক্ত অবস্থান তার। অন্তত ৩ গুণ কেন্দ্রীয় সদস্য আসলে দলীয় সিদ্ধান্তের পক্ষে থাকবে, সেটা দলীয় সিদ্ধান্ত যাই হোক। ফলে আমি মনে করি যে এটা একটা দলের ইন্টারনাল ডেমোক্রেসি কিংবা এক ধরনের ক্রিটিসিজমের একটা পরম্পরা, এটা থাকবে। আলোচনা হচ্ছে এবং সেখানে আমরা আমাদের সম্ভাব্য যে সকল আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে সেই সকল আসনের একটা তালিকা তৈরি করেছি, এটা এখন আলোচনার মধ্যে আছে। এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে ৮ দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে। ৮ দল তো আছে, বরং ৮ দলের সাথে আরও বহু দল একসাথে হয়ে নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে, বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। এখানে ৮ দলে তো কোনো সংকট নেই এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতার ভিত্তিতে আমরা
সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার যে কোনো সময় ঘোষণা আসতে পারে নতুন জোটের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার দাবি জান্তা প্রধানের, বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি জানান, 1 মাসেরও বেশি সময় ধরে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। 25 ডিসেম্বর দেশে ফিরে সংবর্ধনা স্থল থেকে হাসপাতালে ভর্তি মা বেগম খালেদা জিয়ার কাছে ছুটে যান বড় ছেলে তারেক রহমান। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন তিনি। দীর্ঘদিন পর অসুস্থ মায়ের পাশে একান্ত সময় কাটান তারেক রহমান। এ সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। 3 দিনের টানা ব্যস্ততা শেষে মাকে দেখতে শনিবার গভীর রাতে আবারও এবার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়া শুধু স্ত্রী জোবাইদা রহমান এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে নেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে এবার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয়বারের মতো এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ICUতে উনি চিকিৎসাধীন আছেন। আজ স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে বিএনপির সব প্রস্তুতি থাকলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির মৃত্যুর 11 দিন পরও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের তথ্য জানে না পুলিশ। তবে মূল 2 আসামির ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ডিএমপি। ভারতে তাদের সহযোগিতাকারী 2 জনকে দেশটির পুলিশ আটক করেছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে মামলার চার্জশিট জমা দেবে বলে জানিয়েছে পুলিশ। গেল 12 ডিসেম্বর দুপুরে পল্টনের কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ময়মনসিংহের হালুয়াঘাট হয়ে ভারতে পালিয়ে যায় শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর। ঘটনাস্থল ও পালিয়ে যাওয়ার পথ ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর উঠে আসে এমন তথ্য। অবশেষে মূল 2 অভিযুক্তের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করতে পেরেছে পুলিশ। ডিএমপি জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর পূর্তি নামের একজন ও ট্যাক্সি ড্রাইভার স্বামীর সহযোগিতায় মেঘালয়ের তুরা এলাকায় আত্মগোপনে যায় ফয়সাল ও আলমগীর। সহযোগিতাকারী পূর্তি ও স্বামীকে ভারতের পুলিশ আটক করেছে বলে দাবি ডিএমপির। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 6 জন। পুলিশ বলছে 7 থেকে 10 দিনের মধ্যেই হত্যা মামলার চার্জশিট জমা দেবে তারা। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং 4 জন সাক্ষী তারাও 164 ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে হামলা 17 দিন ও হাদির মৃত্যুর 11 দিন পরও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের তথ্য জানে না পুলিশ। মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। ওয়ারিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজও উত্তাল রাজধানীর শাহবাগ।
তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে বেলা 11টায় বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা থাকলেও তা পিছিয়ে দুপুর 2টায় নেওয়া হয়। এদিকে সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। খুনি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কি করছে ভাই? হাদি ভাই যে ইনসাফের জন্য লড়াই করছে তার সাথেই বেইনসাফি করা হলো। আমরা সঠিক বিচার চাই। শহীদদের রক্তের উপরে পা দিয়ে তারা রক্তের চেয়ারে বসেছে, যদি বিচার করতে ব্যর্থ হয় চেয়ার থেকে নেমে যাক। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি সামদানির কাছে। সামদানি, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই এখানে বিক্ষোভকারীরা এসে জড়ো হয়েছেন। তারা স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো জানাচ্ছেন। তারা বলছেন যে আজ সকালে ডিএমপি যে ব্রিফিং করেছে সেই ব্রিফিংয়ে তারা সন্তুষ্ট নন। তারা বলছেন যে হত্যাকারী ভারতে পালিয়ে গিয়েছে এবং এতদিন পরেও এই হত্যার মূল পরিকল্পনাকারী কারা সেটি প্রশাসন খুঁজে বের করতে পারছে না, যা প্রশাসনের জন্য অত্যন্ত লজ্জার বলে এখানে যারা বক্তব্য দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতারা তারা এখানে জানাচ্ছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে শাহবাগে জনতার ভিড় কিন্তু ততই বাড়ছে, বিক্ষোভকারীদের অবস্থান কিন্তু ততই বাড়ছে। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে এখানে ইনকিলাব মঞ্চের সদস্যরা কিন্তু এই দুপুর থেকেই তাদের যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা সেটি কিন্তু তারা নিজেরাই করেছেন। স্বেচ্ছাসেবী অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা কিনা এখানে আন্দোলনকারীদের মধ্যে খাবার বিতরণ করছেন, পানি বিতরণ করছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি রাস্তা বন্ধ করে রাখলেও আন্দোলনকারীরা বা জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে গাড়িগুলো রয়েছে, যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন এবং তারা এখান থেকে বারবার বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই যে শরীফ ওসমান হাদি যিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক তার হত্যাকারীদের বিচার না হবে, তার হত্যাকারীদের গ্রেপ্তার করা না হবে এবং যতক্ষণ না পর্যন্ত তার হত্যাকারীদের আগে খুঁজে বের করে এনে বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে মনে করছেন এখানকার আন্দোলনকারীরা। এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল আলম, সেখানে অবরোধ কর্মসূচি চলছে। আমরা চলে যাব চট্টগ্রামে। যে হাদি সারা দেশের মানুষকে কাঁদিয়েছে, যে হাদি সারা দেশের মানুষকে একই সুতোয় বেঁধেছে, সেই বিপ্লবী হাদির বিচারের দাবিতে চট্টগ্রামের যেই প্রবেশ পথ চট্টগ্রাম শাহ আমানত সেতু অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতু এলাকায় বসে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাবের মঞ্চের সদস্যরা। এই মুহূর্তে পুরো 1 থেকে 2 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে, মানুষটা কিন্তু ভোগান্তি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা যে এলাকায় আছি একটা স্লোগানে মুখরিত হয়ে আছে এবং তারা বলছে 3 দিনের মধ্যে যে ছাতি হত্যার বিচারে চার্জশিট জমা দিতে হবে এবং খুনিদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে, সেই দাবিতে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। এবং চারিপাশে জানিয়ে রাখি এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ কক্সবাজার, বান্দরবান এবং 6টি উপজেলার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। প্রায় প্রতিদিন প্রায় 25 থেকে 30 হাজার যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে এবং লাখো মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে। সেই গুরুত্বপূর্ণ সড়কটি এই মুহূর্তে ব্লক রয়েছে এবং মানুষ পায়ে হেঁটে দীর্ঘ মাইল পায়ে হেঁটে সেখানে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই হাদি যে তিনি একেবারে যিনি বিপ্লবী ছিলেন এবং রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন, সংস্কৃতি কর্মী ছিলেন, শিক্ষক ছিলেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যার কণ্ঠস্বর পুরো জাতিকে এক করেছে, পুরো জাতিকে এক সুতোয় বেঁধেছে, সেই হাদির বিচারের দাবিতে সে তরুণ প্রজন্ম, সে 24-এর প্রজন্ম আবার রাজপথে নেমেছে এবং তাদের যে দাবি হাদির হত্যার বিচার অবশ্যই করতে হবে। যে হাদি অর্থাৎ যে তিনি তার বাড়ি যে ঝালকাঠি, সেই যে মাদ্রাসা একজন স্টুডেন্ট, যে NS কামিল মাদ্রাসা যে স্টুডেন্ট, সেখান থেকে যে ঝালিখালুর থেকে উঠে এসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পলিটিক্যাল সায়েন্স পড়ালেখা করে সারা দেশের মানুষকে যে তারা বলছে যে সে ভারতীয় আধিপত্যবাদী বিরুদ্ধে যেই সংগ্রাম শুরু করেছে ইনকিলাব মঞ্চের মানুষ বলতে পৃথিবীতে এরকম হাদি
হাদির মতো মানুষরা কিন্তু কোনো জন্মায়, বারবার আসে না, যুগে যুগে আসে না, কয়েক বছর পরে একজন আছে। তো এই ছিল এই মুহূর্তে এখানকার সর্বত্র। এখন প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকা সড়ক অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই মুহূর্তে অবরোধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইনকিলাব মঞ্চের কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে এবং তার আগে ঢাকার শাহবাগ থেকে। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 23 ডিসেম্বর রাষ্ট্রপতি আদেশ ক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর সৈয়দ রেফাত আহমদ। সময় সংবাদে আরও থাকছে। আইএল টি20 মাতিয়ে রংপুরের ডেরায় যোগ দিলেন মুস্তাফিজ। রাইডার্স জার্সিতেও সেরাটা দেওয়ার প্রত্যয়। সিলেটে পৌঁছে অনুশীলনে সোহানের দল। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা, মোহাম্মদ কবির, নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় তিসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু, মোহাম্মদ আব্দুল হান্নান। গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন 144 ধারায় স্বীকারোক্তিমূলক 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং 4 জন সাক্ষী 164 ধারায় সাক্ষ্য প্রদান করিয়াছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হল: হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি, খোসা এবং বুলেট, ভিডিও ভিত্তিক সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য আলামত এবং প্রায় 53টি অ্যাকাউন্টে মোট 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অগ্রগতি বিষয়ে আজ সকাল 11টায় আপনাদের ডিএমপি একটি প্রেস ব্রিফিং মাধ্যমে বিস্তারিত জানিয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজ। দেশের বাইরের খবর। সামরিক শাসনের প্রায় 5 বছরের মাথায় মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। চলমান গৃহযুদ্ধের মধ্যে রোববার জান্তা সরকারের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনে ভোট শুরু হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে বলে দাবি জান্তা প্রধানের। রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরের স্কুল, সরকারি ভবন ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের ভোট। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 11 জানুয়ারি। এই 2 ধাপে মোট 330টি প্রশাসনিক এলাকার মধ্যে 202টিতে ভোট গ্রহণ হবে। আর 25 জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোট গ্রহণের পর ফল ঘোষণা করা হবে। সংঘাতের কারণে বহু এলাকায় ভোট গ্রহণ হচ্ছে না। আগের নির্বাচনের মতো বড় সমাবেশ দেখা যায়নি। খেলার খবর। আইএল টি20 মাতিয়ে এবার বিপিএলে এলেন মুস্তাফিজুর রহমান। সিলেটে নিজের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন কাটার মাস্টার। আইএল টি20তে এবার দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেন মুস্তাফিজুর রহমান। 8 ম্যাচ খেলে নেন 15 উইকেট। টুর্নামেন্ট ছাড়ার আগ পর্যন্ত আসরে দ্বিতীয় সেরা উইকেট টেকার ছিলেন সাতক্ষীরা সায়ানাইট। গত 25 ডিসেম্বর সতীর্থ তাসকিনকে নিয়ে দেশে ফিরে আসেন মুস্তাফিজ। কয়দিন বিশ্রাম নিয়ে এবার যোগ দিলেন রংপুর শিবিরে। আইএল টি20তে দারুণ ছন্দে থাকায় বিপিএল ও বিশ্বকাপে জাতীয় দলের জন্য ভালো প্রস্তুতি হয়েছে বলে মন্তব্য ফিজের। আগামীকাল রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের।
নিজেদের প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসে টইটুম্বুর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি, শক্তিশালী রংপুরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত শেখ মেহেদীর দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমবার গুলশান কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। দেশের সমস্যা ও সংকট নিয়ে আলোচনা। ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশকে অস্থির করে নির্বাচন বানচালের চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সবাইকে সতর্ক থাকার আহ্বান। নির্বাচনে এআই এর অপব্যবহার নিয়ে বিএনপির উদ্বেগ। এবং জামাতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ। রাষ্ট্র সংস্কার প্রস্তাবে দুই দলের মিল থাকায় ফলপ্রসূ হওয়ার আশা নেতাদের। আজকালের মধ্যেই চূড়ান্ত সমঝোতা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।